হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ট্যাঙ্কার WBCS। আজকের ডেট হচ্ছে 28 মে 2020 এবং আজকের আনন্দবাজার পত্রিকা থেকে ইম্পর্টেন্ট আর্টিকেলস আমরা দেখে নেব। প্রথমে ইম্পর্টেন্ট আর্টিকেল তোমরা দেখতে পাচ্ছ, দুর্বিপাকে 2020 ব্যাপক বিপর্যয় চক্রবুয়ে গোটা দেশ। আমাদের গোটা দেশে যত রকম বিপর্যয় চলছে সেটা নিয়ে এই আর্টিকেলটা রয়েছে, কারণ বুঝতেই পারছো কত ধরনের চারিদিকে বিপর্যয় চলছে এবং যেটা আমরা ভাইরাল হচ্ছে 20-এ 20 বলছে সকলে। তো 2020-এ যেগুলো যেই বিপর্যয়গুলো ভারত ফেস করছে সেগুলো আমরা দেখব। তো এ যেন দুর্যোগের চক্রবুয়ে ভারতবর্ষ। করোনা ভাইরাসের জেরে সব হিসেবে এমনিতেই উলটপালট হয়ে গেছিল এবং তার সঙ্গে দেশের নানা প্রান্তে একাধিক প্রাকৃতিক দুর্যোগের জেরে এই ভয়াবহ অশনি সংকেত যেন অপেক্ষা করে আছে। এবং তার সঙ্গে রয়েছে লাদাখ সীমান্তে বহিঃশত্রু চীনা ড্রাগনদের চোখ রাঙানি। এবং জানো তোমরা, লাদাখেও কিন্তু LAC, যেটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা আমরা চায়নার সাথে বর্ডার শেয়ার করি, সেখানেও কিন্তু অনেক কি হচ্ছে, টেনশন চলছে, বর্ডারে টেনশন চলছে। পশ্চিম ও মধ্য ভারত জুড়ে পঙ্গপালের হানা এবং পশ্চিম ভারত এবং মধ্য ভারতে যেরকম রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এইগুলো জায়গায় আবার পঙ্গপাল বা যেটাকে আমরা বলছি ডেজার্ট লোকাস্ট, ইংলিশে আমরা যেটাকে বলছি ডেজার্ট লোকাস্ট, সেটার হানা দেখা দিয়েছে। সেটা মাইলের পর মাইল, কিলোমিটার থেকে কিলোমিটার এত বড় বড় ঝাঁক তাদের কিন্তু পুরো ফসলকে নষ্ট করে দিচ্ছে, ইভেন রেসিডেন্সিয়াল এলাকাগুলোতেও ঢুকে পড়ছে। সাইক্লোন আমপান, প্রকৃত নাম যেটার হচ্ছে উমপুন, এর দাপটে পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। ঠিক আছে, তো দাবানলের গ্রাসে কিন্তু এখন উত্তরাখণ্ড, দাবানল, ওখানে উত্তরাখণ্ডে ফরেস্টে আগুন লেগেছে, দাবানল, যেটাকে আমরা দাবানল বলি, এবং সব মিলে দেশের প্রায় সব প্রান্তেই যেন গ্রাস করছে একের পর একের বিপর্যয়। তো যেখানে উত্তর ভারতে উত্তরাখণ্ডে দাবানল, আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, আমপান, সাইক্লোন আমপানের লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, ওড়িশা, তারপরে চায়না, যেখানে লাদাখ সীমান্তে চায়নাদের আক্রমণ, চায়না সেনাদের আগ্রাসন দেখা দিচ্ছে, যেটাকে স্ট্যান্ড অফ বলছি, সোলজারদের স্ট্যান্ড অফ দেখা দিচ্ছে। এবং সমস্ত দুর্যোগের মিলিত প্রতিফলন যে কতটা ভয়াবহ তার আজ করতেই হিমশিম খাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকি দুর্ভিক্ষের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকে। আর এরকম সম্ভাবনার মধ্যে, এরকম একটা বিপর্যয়ের মধ্যে অচিরেই যে একটা দুর্ভিক্ষ হতেই পারে সেটাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। আর দেশে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছিল কিন্তু কেরলে, আমাদের দেশে, এবং জানুয়ারির গোড়ার দিকে সে রাজ্যে চীন ফেরত 3 জনের শরীরে প্রথম কোভিড-19 পাওয়া গিয়েছিল। তো সূত্রপাত হয়েছিল এখান থেকে, যেদিন প্রথম কেরলে তিন জনের শরীরে করোনা ভাইরাসের কোভিড-19 উপস্থিতি পাওয়া গেছিলো, এবং তখন থেকে যে বিপর্যয় শুরু হয়েছে 2020 সালে, সেটা একেবারে মানে এই যে মে মাস অবধি আস্তে আস্তে বিপর্যয় কিন্তু একের পর এক বেড়েই চলেছে, যেটা আমরা দেখছি। আচ্ছা, সেটাই ছিল যেন সূত্রপাত। তারপর থেকে সময় যত গড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ছড়িয়ে গেছে এখন আমাদের পুরো দেশে 1.5 লক্ষ আক্রান্তের সংখ্যা। তার মধ্যে অনেকেই কিওর হয়েছেন, বা সংখ্যাটা 1.5 লক্ষ, এবং সমান তালে বেড়েছে মৃতের সংখ্যাও। মৃত 4,300-রও বেশি মানুষ। তো 4,300 জন মানুষ ইতিমধ্যে মারা গেছেন আমাদের পুরো দেশে। এবং দেশে চতুর্থ দফার লকডাউনও চলছে, এবং লকডাউনের জন্য অনেকে মারা যাচ্ছেন। এরকম না শুধু করোনা ভাইরাসের জন্য মারা যাচ্ছেন, লকডাউনের জন্য যে লোকজন মারা যাচ্ছেন, পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর লিস্ট দেখেই আমরা বুঝতে পারছি। তাছাড়াও অনেকে না খেয়ে পেয়ে যাত্রা করে করে এরকমভাবেও মারা যাচ্ছেন কিন্তু এখন। ঠিক আছে, আচ্ছা, তার প্রায় শেষ প্রান্তে এসেও হিসাব যেন কিছুতেই মিলছে না, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর শেষ যে কোথায় আপাতত বিজ্ঞানী, চিকিৎসক, বিশেষজ্ঞ কারোই কিন্তু জানা নেই। তো লকডাউনও চতুর্থ দফা চলছে, তবুও কিন্তু আক্রান্তের সংখ্যা যেন প্রতিদিন বেড়েই চলেছে। কিন্তু আদি অনন্ত কাল ধরে তো আর লকডাউন চালানো সম্ভব নয়, তাই করোনার সঙ্গেই কিন্তু বাঁচতে হবে আমাদের। এই মন্ত্রকে হাতিয়ার করে একটু একটু করে সচল করতে হবে জনজীবন। সবসময় লকডাউন করে রাখা যাবে না। এবং যত লকডাউন আমরা করছি তার ফলে কিন্তু পরিযায়ী শ্রমিকদের কিন্তু, এই যে পরিযায়ী শ্রমিক, কিন্তু এটা না যে প্রথম দিন থেকেই ওরা বাড়িতে আসার জন্য উদ্বিগ্ন হয়ে গেছিলো। তারা যখন দেখছে লকডাউনটা চলেই যাচ্ছে, তাদের আর কোনো রকম আর্থিক সুরাহা হচ্ছে না, তারপরে তারা বাধ্য হয়ে এখন আসতে বাধ্য হচ্ছে। যদি এতদিনে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো শুরু করে দেওয়া যেত, তাহলে কিন্তু এতগুলো পরিযায়ী শ্রমিকের সৃষ্টিই হতো না, তারা আসতেই চেত না সেখান থেকে, তাদের যদি কাজ দেওয়া হতো, তাই না? তো এই মন্ত্রকে হাতিয়ার করে আরেকটু করে করে সচল হতে শুরু করল জনজীবন। ঠিক আছে, ফিরলেন পরিযায়ীরা, বিভিন্ন অংশে লকডাউন শিথিল করে বাস ট্রেন চলতে শুরু করলো। ধীরে ধীরে যখন অর্থনীতির চাকা কিছুটা সচল হচ্ছে, ঠিক তখনই ছুটে আসলো সমুদ্র দানব, তাই না? তো যখন 1 মিনিট, ওকে,
তো যখনই অর্থনীতির চাকা কিছুটা সচল হয়ে উঠলো তখনই কিন্তু ছেটে উঠলো সমুদ্র দানব। বঙ্গোপসাগরের তৈরি সমুদ্র দানব কাকে বলা হয়েছে? আমাদের যে রাজ্যকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে, যেটা হচ্ছে আমফান বা আমপুন। বঙ্গোপসাগরে তৈরি অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ে পশ্চিমবঙ্গের উপকূলে, ধ্বংসস্তূপে পরিণত হলো বিস্তীর্ণ জনপদ একেবারে ধ্বংসস্তূপ হয়ে গেল, যেটা আমরা বেশ কয়েকদিন ধরে আমাদের আলোচনা করছি এই নিউজ পেপার অ্যানালাইসিসে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রায় 1 লক্ষ কোটি টাকার খরচ হয়েছে বলে প্রাথমিক হিসাব জানিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মৃত্যু হয়েছে 86 জনের, 86 জনেরও বেশি মৃত্যু হয়েছে। 86 জন কিন্তু প্রাথমিকভাবে প্রথম দিনই জানা গিয়েছিল, দ্বিতীয় দিনেই জানা গিয়েছিল, তারপরে আরও অনেকজনের মৃত্যুর খবর পরবর্তীকালে পাওয়া গেছে। এখনও কিন্তু বহু জায়গায় এখনও বিদ্যুৎহীন এবং নির্জলা, কোথাও খাওয়ার জল নেই, স্নান করার মানে যে ডোমেস্টিক ইউজের যে জল সেই জল নেই, এবং বিদ্যুৎ নেই। বিদ্যুতের জন্য অনেকে প্রাণ হারাচ্ছেন, কিন্তু সেগুলো কিন্তু এই লিস্টে নেই। এবং যারা কর্মীরা যে প্রাণ হারিয়েছেন অনেকে এখনও, কালকেও একজন মারা গেছেন, খুবই দুঃখের আমার ব্যাপার যে আমাদের ইয়াং যারা আছেন, একজন ইয়াং পুলিশ মানে দমকল কর্মী তিনি কিন্তু মারা গেছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে। তো এইগুলো খবর কিন্তু খুব খারাপ। আচ্ছা, এই যে বিপর্যয়ের একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, কোথায় কোথায় বিপর্যয়, কি কি বিপর্যয় চলছে, এখানে পয়েন্ট দিয়ে দেখানো হয়েছে। এই ছবিটা খুব ভালো লাগলো বলে আমি এখানে দিয়ে দিয়েছি, সরাসরি আনন্দবাজার পত্রিকার ছবি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আনন্দবাজার পত্রিকা থেকেই নেওয়া হয়েছে আর্টিকেল আনন্দবাজারের, এবং ছবিটাও আনন্দবাজারের। তো এই যে বিপর্যয় চক্রগুলো দেখছো, দাবানলটা দেখো, অন্তত 46টি দাবানলে জ্বলছে বনভূমি, 46টি দাবানলে জ্বলছে বনভূমি। বাড়ছে উত্তর ভারতের তাপমাত্রা এবং তার সঙ্গে পশ্চিম ও মধ্য ভারতের তাপ প্রবাহ। এমনিতেই গরমের সময় হিট ওয়েভ বেড়েই যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে দাবানলের ফলে কিন্তু হিটটা আরও বেশি বেড়ে যাচ্ছে। দাবানল বা বনে যে আগুন লাগে সেটাকে দাবানল বলছে। করোনার ভয়ে দেশে আক্রান্ত ছাড়িয়েছে 1.5 লক্ষ এবং মৃত 43,000 জনেরও বেশি। প্রতিদিন বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। 4 দফার লকডাউনে কার্যত ফল কিন্তু কোনোরকম হয়নি। পঙ্গপাল মানে যেটা ডিজার্ট লোকাস্ট বললাম ইংলিশে, পশ্চিম ও মধ্য ভারতের 5 রাজ্যে পঙ্গপালের হানা। প্রতিদিন নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে জমির ফসল। তারা খুব দ্রুত কিন্তু ফসল নষ্ট করে দিচ্ছে, এবং এরকম বলা হচ্ছে যে 1 কিলোমিটার এলাকায় তারা যদি হানা করে ফসলের উপর, তাহলে 35,000 জনের খাবার যেটা ছিল সেটা তারা খেয়ে নিচ্ছে একাই, মানে ওই একটা দল আর কি। তো একাধিক রাজ্যে হানার কিন্তু আশঙ্কা রয়েছে। আমপানের দাপটে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ আর ওড়িশা। পশ্চিমবঙ্গের ক্ষতি 1 লক্ষ কোটিরও বেশি, মৃত্যু হয়েছে 86 জনেরও বেশি। এখনও বহু এলাকা বিদ্যুৎহীন, জলের সংকটে। যুদ্ধের আবহ, লাদাখে ভারত চীন যুদ্ধ আবহ তো নয় ঠিক, মানে অনেকটাই কিন্তু টেনশন চলছে দুই দেশের মধ্যে। দুই দেশের সেনা ওখানে মোতায়েন রয়েছে। চীন সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ইভেন নির্দেশ দিয়ে দিয়েছে শি জিনপিং, এবং সেনার সংখ্যা বাড়ছে কিন্তু ভারতেও। আচ্ছা, নেক্সট এবার আমরা দেখে নিচ্ছি পূর্ব ভারতের একটা অংশ যখন আমপানের সঙ্গে লড়ছে পশ্চিম ও মধ্য ভারতের 4-5 রাজ্যে, তখন হানা দিয়েছে কিন্তু আরেক শত্রু পঙ্গপালের দল। তো এখানে পঙ্গপালের দল যেটা ডেজার্ট লোকাস যেটাকে আমরা বলছি, সেটার জন্য কিন্তু ভয়ানক একটা এরকম একটা অনুমান করা যাচ্ছে। তার ফলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হতে চলেছে, আমাদের ফসলগুলো সব বিঘের পর বিঘে ফসলগুলো নষ্ট হতে চলেছে। তো 4-5 রাজ্য, কোন রাজ্যগুলো? যেরকম আমরা যদি পশ্চিম থেকে শুরু করি, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ইভেন আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু হানা দিতে পারে, এরকম একটা আশঙ্কা করা যাচ্ছে। কোটি কোটি পতঙ্গের ঝাঁক, একটা ঝাঁকে কিন্তু এরকমও হয় যে 1.5 কোটির মতো কিন্তু পঙ্গপাল থাকে একটা ঝাঁকে। তাহলে বোঝাই যাচ্ছে কতটা এদের মানে যেটা এদের যে ঝাঁক সেটা কতটা ডেঞ্জার। তো কোটি কোটি পতঙ্গের ঝাঁক রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের আকাশে প্রতিদিন নষ্ট করছে একের পর এক তারা জমির ফসল এবং খাদ্যশস্য। বিশেষজ্ঞদের মতে একটি প্রমাণ আকারের পঙ্গপালের ঝাঁক একদিনেই অন্তত 2,500 মানুষের খাবার খেয়ে নিতে পারে, যেটা আমি বললাম এখনই, ঠিক আছে? 2,500 না, 35,000, কিন্তু আমি এখানে 35,000 দেখেছি নেটে, মিনস একটা নিউজ পেপারের আউটলেটে, তো সেখানে সেটাই ছিল। এর আগেও এই সব এলাকায় হামলার নজির থাকলেও এবারের মতো এত বিপুল সংখ্যক পঙ্গপাল কিন্তু হানা দিতে দেখেননি বলেই জানাচ্ছেন প্রবীণরা। তা প্রত্যেকবারই এরকম হানা হয়েই থাকে, অনেকবারই হয়েছে, কিন্তু এত বিপুল সংখ্যক পঙ্গপাল কিন্তু কোনোদিন একসাথে হামলা করেনি, মানে হানা দেয়নি। একদিনে প্রায় 150 কিলোমিটার পাড়ি দেওয়ার ক্ষমতাধর এই পঙ্গপালের দলের নিশানায় যে এরপর কোন রাজ্য, সেই আতঙ্কে ঘুম উঠছে একাধিক রাজ্যের বাসিন্দা থেকে, প্রশাসন থেকে, কৃষকদের, তাই না? কৃষকদেরই সব থেকে বেশি চিন্তা, কারণ ফসল যদি নষ্ট হয়ে যায়
তাদের তো কোনো ক্রপ ইন্স্যুরেন্সও থাকে না, প্রপার কিছুই পাওয়া যায় না, কোনো হিসেব তাদের থাকে না কতটা ফসল তাদের ক্ষতি হচ্ছে বা কতটা তারা সেখান থেকে সরকারের কাছে ডিমান্ড করবে এবং সরকারি বা কতটা তাদেরকে দিতে পারবে। তো যাই হোক, তাদের ক্ষমতা রয়েছে 150 কিলোমিটার দিনে তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তো খুব সহজেই কিন্তু তারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে কিন্তু যেতে পারবে যদি তারা চায়, মানে যদি তাদের সেরকম টেন্ডেন্সি থাকে তাদের গ্রুপে। ওকে, তো যেসব রাজ্যে হানা দিয়েছে সেখানকার তোলা বহু ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে রক্তে বয়ে যাচ্ছে শীতল স্রোত। দেখা যাচ্ছে একদম বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, রেসিডেন্সিয়াল এলাকাগুলোতে এই পঙ্গপালগুলো কিলোমিটার জুড়ে কিন্তু ছড়িয়ে পড়ছে এবং সেটা দেখে ভয় হচ্ছে। আশঙ্কা কৃষি প্রধান বিপুল এই এলাকার শস্যভাণ্ডার নষ্ট হওয়ার ফলে গোটা দেশেই কিন্তু দুর্ভিক্ষ বা খাদ্যাভাব দেখা দিতে পারে, তাই না? দুর্ভিক্ষের পূর্বাভাস দিচ্ছেন অনেকে। এই যে পঙ্গপালের আক্রমণের ফলে যদি বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের ফুড সিকিউরিটিতে এটার এফেক্ট পড়বে। ফুড সিকিউরিটি আমাদের খাদ্যাভাব দেখা দেবে, যার ফলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এবং দাবানল প্রবণ রাজ্য হলেও এবছর উত্তরাখণ্ডে যেন জ্বলন্ত অগ্নিপিণ্ড। এবার আমরা উত্তরাখণ্ডে চলে আসলাম, সেখানে যে বনভূমি জ্বলছে, 46টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। উত্তরাখণ্ডে 46টি এলাকায় এই যে দাবানল বা বনভূমি যে জ্বলন সেটা ছড়িয়ে পড়েছে। তার মধ্যে কুমায়ুন অঞ্চলে 21টি এবং গড়বাল অঞ্চলে 16টি, 46টার মধ্যে। ঠিক আছে, এবার অগ্নিগ্রাসে পড়েছে সংরক্ষিত বনাঞ্চল। এই অঞ্চলে দাবানল ছড়িয়েছে অন্তত 9টি এখানে দাবানল ছড়িয়েছে। খণ্ড বন দহনের মতো 4-5 দিন ধরে জ্বলছে সেই আগুন। যেরকম আমরা অ্যামাজন পুল ছিল ব্রাজিলে, সেটা দেখেছিলাম, সেরকমই কিন্তু আমাদের দেশেও এখন দেখা যাচ্ছে উত্তরাখণ্ডে কিন্তু বনজঙ্গল জ্বলছে। এটা কিন্তু খুবই, একদিকে যেরকম বন জঙ্গলের ক্ষতি হচ্ছে, গাছ নষ্ট হচ্ছে, সেরকম আমাদের এনভায়রনমেন্টকে ওভারঅল ক্ষতি করছে। গাছ নষ্ট হওয়ার ফল তো ক্ষতি হয়, যেটা হয় এনভায়রনমেন্ট। তাছাড়া এই যে আগুন জ্বলছে, এখান থেকে যে মানে ক্ষতিকারক গ্যাস বেরোচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, এগুলোও কিন্তু এনভায়রনমেন্টকে ক্ষতি করছে। রাজ্যের বন দপ্তরের হিসাব, দাবানলের গ্রাসে ভস্মীভূত 70 হেক্টরেরও বেশি বনভূমি। 70 হেক্টরেরও বেশি বনভূমি কিন্তু দাবানলের গ্রাসে ভস্মীভূত হয়ে গেছে। প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় সেই পরিমাণ বাড়ছে, বেড়েই চলেছে কিন্তু প্রতি মিনিটে এবং প্রতি ঘন্টায় সেই দাবানলের পরিমাণ। এবং ধ্বংস হচ্ছে বন্যপ্রাণ থেকে সবুজ অরণ্য, এবং ধ্বংস হচ্ছে বন্যপ্রাণ থেকে সবুজ অরণ্য, সবকিছুই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। নেভানোর চেষ্টা যে চলছে তা কিন্তু নয়, কিন্তু বিশাল বিশাল অগ্নিকুণ্ডের কাছে সেই প্রচেষ্টা কার্যত কিন্তু জ্বলেই যাচ্ছে, তাই না? নেভানোর চেষ্টা চলেছে কিন্তু বিশাল বিশাল অগ্নিকুণ্ডের কাছে সেটা কার্যত জ্বলে যাচ্ছে। তার উপর আবার তাপ প্রবাহের কবলে পড়ছে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য ভারতের কয়েকটি রাজ্য। এবং তাপপ্রবাহ বা হিট ওয়েভ যেটাকে বলে, তার কবলে কিন্তু পড়ছে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য ভারতের কিন্তু ভারতের কয়েকটি বিশাল রাজ্য কিন্তু এই রকম হিট ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে। চতুর্দিকে এই প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়তেই আরও এক বহিঃশত্রু মাথাচাড়া দিয়েছে। রণং দেহি মেজাজে লাদাখ সীমান্তে সেনা কিন্তু বাড়াতে শুরু করছে চীন অলরেডি। ঠিক আছে, তো এই জিনিসটা যখনই আমরা বন জঙ্গল শেষ করলাম, এরপরে আমরা চলে আসলাম এই যে বর্ডারে যে টেনশন চলছে আমাদের ইন্ডিয়া চায়না বর্ডার, যেটাকে আমরা LAC বলি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো লাদাখে চতুর্দিকে বিপর্যয়ের সঙ্গে সঙ্গে এবার বহিঃশত্রু, যেটা চায়নাকে বলা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে, সেখানে রণং দেহি মেজাজে সেখানে লাদাখ সীমান্তে সেনা কিন্তু বাড়াতে শুরু করেছে চীন। মঙ্গলবারও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশের সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে, এবং প্রস্তুতি নিচ্ছে ভারতও। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ 3 বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, তো এই নিউজটা আমি কালকে বেঙ্গল স্টাডি হাব চ্যানেলে কিন্তু ইংলিশ, যেটা দ্য হিন্দু নিউজ পেপারে অ্যানালাইসিস করি, তার সেখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো তোমরা যদি চাও সেই চ্যানেলটি জয়েন করতে পারো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ 3 বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ জানিয়ে দিয়েছেন, চীনা আগ্রাসন যত বাড়বে ভারতও কিন্তু তার যোগ্য জবাব দেবে। অর্থাৎ এরপরেও যুদ্ধ আবহাওয়া, এপারেও মানে বর্ডার সীমান্তেও যুদ্ধ আবহাওয়া। আগেও যে সীমান্ত বিবাদ ঘিরে চীন ভারত দ্বন্দ্ব হয়নি তেমন নয়, এর আগেও এরকম অনেকবার হয়েছে। চায়নার সোলজাররা ভারত সীমান্তের
অনেক কাছে চলে এসেছে এবং তারা হামলাও করেছে দু একটা, ঠিক আছে। কিন্তু এবার যেন উত্তেজনা একটু বেশি ছড়িয়ে গিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের এই দুর্যোগ বিপর্যয় সংকট বা বিপদের মিলিত প্রভাবের কথা ভাবলেই কিন্তু আতঙ্কে শিউরে উঠছেন অনেকে। করোনায় অর্থনীতি কিন্তু অলরেডি পঙ্গু হয়ে গেছে। অর্থনীতির যেটা করোনায় তো পঙ্গু হয়নি, করোনার যেটা যে লকডাউন হয়েছে তার জন্য অর্থনীতি কিন্তু পঙ্গু হয়ে গেছে। সেই খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছেন দেশবাসী ও সরকার তার সাথে। পশ্চিমবঙ্গ ওড়িশার বিস্তীর্ণ এলাকার লণ্ডভণ্ড পরিকাঠামো সামলে উঠতে বিপুল অর্থব্যয় কিন্তু এখন করতে হবে দুটোই রাজ্যের সরকারকে। অথচ লকডাউনের জেরে সরকার ও জনগণের আয় কিন্তু তলানিতে, তাই না? লকডাউনের জন্য সরকারের কোনো আয় হচ্ছে না, জনগণের কোনো আয় হচ্ছে না। পঙ্গপালের হানায় দেশের খাদ্যশস্যের ভাণ্ডারে টান পড়ার আশঙ্কা, আর মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা। চীন ভারত যুদ্ধ হলে তার জন্য সরকারি কোষাগারের বিপুল অর্থ ব্যয় হবে, তাই না? চীনের সঙ্গে যদি এই সময় কোনো রকম যুদ্ধ বাঁধে, আর যুদ্ধ না বাঁধার সম্ভাবনাই বেশি, তবুও যদি কোনো রকম টেনশন হয়, অল্প স্বল্প যদি টেনশন হয়, তবুও তো প্রচুর টাকা পয়সা, সেনা নিয়োগ এগুলোর পিছনে খরচ হবে, ফলে রাজকোষে টান পড়বে। বিশেষজ্ঞদের মতে কোনো একটি বিপর্যয়ের প্রভাব শুধুমাত্র সেই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে এরকম নয়, বরং গোটা দেশের জীবনযাপন জনজীবন অর্থনীতিতে তার সুদূর প্রসারী প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করেছেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। তো এই ছিল গোটা দেশে যা পরিস্থিতি চলছে। তোমাদের যদি কোনো রকম তোমাদের আরও পয়েন্ট জানা থাকে যে দেশে কীরকম প্রবলেম চলছে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা, নেক্সট দেখো তর্কে বহুদূর। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে বিপর্যয় হচ্ছে সেটা নিয়ে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে এখন সাহায্য দরকার। সেটা কোন কোন মাধ্যমে দেওয়া হবে সেটা ম্যাটার করে না, কিন্তু সাহায্য, টাকা পয়সা, অ্যাসিস্ট্যান্স এগুলো দরকার। পশ্চিমবঙ্গ নামক রাজ্যটি তার জন্মস্তক এত বড় কিন্তু প্রাকৃতিক বিপর্যয় দেখেনি। বঙ্গোপসাগরে শতাধিক বৎসরে এমন প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়নি, তাই না? যেরকম ঝড় সেরকমই তার বিধ্বংসী প্রভাব। আর যেহেতু এই রুটটা ধরেছিল হুগলি নদীর মধ্যে দিয়ে এই ঝড়টা, ফলে কিন্তু কলকাতার ভেতরে এই ঝড়টা প্রবেশ করতে খুব সুবিধা হয়েছে এবং আরও বেশি শক্তি জগিয়েছে জলীয় বাষ্প নিয়ে, এবং সেই ঝড় পশ্চিমবঙ্গকে তছনছ করে দিয়েছে। অর্থাৎ ইতিহাস ও সাধারণ জ্ঞান উভয় বলতেছে বর্তমানে রাজ্যপাল যাকে ন্যূনতম ক্ষতি বলছেন, প্রকৃত বাস্তবে তার মাপ কিন্তু আক্ষরিক অর্থে কল্পনাতীত, যেটা কল্পনাও করা যায় না। 3 লক্ষ হেক্টর কৃষিজমি কিন্তু ক্ষতি হয়ে গেছে। আর রাজ্য সরকার একটি সূত্রের হিসাব বলছে যত ধান চাষ হয়েছিল তার মাত্র 30% কাটা শেষ হয়েছিল, বাকি ফসল মাঠেই পড়েছিল, সেগুলো সব নষ্ট। ঝড় জলে সেটা সব শেষ। পানের বরজ হতে অনাজের ক্ষেত, মাছের ভেরি হতে ফলের বাগান, আমপানের রসে পশ্চিমবঙ্গের কিন্তু কৃষিক্ষেত্র সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, যেটার প্রভাব আমরা চলতি দিনে দেখতে পাবো। এখন কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা, গাছ পড়া, এই সব ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি, সবার ঘর আশ্রয় নষ্ট হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গে ফুড সিকিউরিটির ওপর এফেক্ট করবে, আমাদের শস্যের উপর যেহেতু এফেক্ট পড়েছে এত বাজেভাবে, ঠিক আছে? কারণ বলা হচ্ছে যেখানে ঝড় যে জায়গাগুলো ক্ষতি করেছে, টোটাল যদি এরিয়া যদি নেওয়া হয় তাহলে আমাদের যত ফসল হয় তার 1/3 কিন্তু ফসলের উপর কিন্তু প্রভাব পড়েছে। কয়েক লক্ষ বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। স্কুল, কলেজ, অফিস, কাছারি, স্বাস্থ্যকেন্দ্র সব পরিকাঠামোরই অনেক বেশি ক্ষতি হয়েছে। রাস্তা নষ্ট হয়েছে, কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ক্ষতির মোট আর্থিক পরিমাপ কত পাকা হিসাব মিলাতে কিন্তু এখনও সময় লাগবে। কিন্তু অভিজ্ঞ সূত্রের মত পশ্চিমবঙ্গ যে অঙ্কটি বলেছে 1 লক্ষ কোটি টাকা মোটেও অবাস্তব সংখ্যা নয়, এটি ইতিবাচক কথা। এত বড় ঝড়ে প্রাণহানির সংখ্যা তুলনায় কম। তো একটা ইতিবাচক আছে যে বলা হচ্ছে প্রাণহানির সংখ্যা তুলনায় কম, কিন্তু আমার মনে হচ্ছে না যে প্রাণহানি কম হয়েছে, এটা যথেষ্টই আমার মনে হচ্ছে। আমপানের এই ধ্বংসলীলাকে জাতীয় বিপর্যয় বলা হবে কি না, মানে ন্যাশনাল ডিজাস্টার এটাকে বলা হবে কি না, সেটা এখন তর্কের সময় নয়। এটা নিয়ে তর্ক চলছে যে এটাকে যেন ন্যাশনাল বিপর্যয় বা ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা করা হোক পশ্চিমবঙ্গের যে আমপানের ধ্বংসলীলা, কিন্তু লেখক বলছেন এটা এখন তর্কের সময় নয়। এই মুহূর্তে প্রধান কর্তব্য বা প্রধান তর্ক এটাই করা উচিত যে পশ্চিমবঙ্গের এখন সাহায্য দরকার, সেটা জাতীয় বিপর্যয় ঘোষণা করে হোক আর না করে হোক, যত বেশি সাহায্য পাওয়া সম্ভব ততই ভালো। কারণ এই মুহূর্তে রাজ্যটিকে কার্যত নতুনভাবে কিন্তু গড়ে তুলতে হবে। যে বিপুল সংখ্যক মানুষ গৃহহীন, তাদের বাড়ির ব্যবস্থা করতে হবে এই সময়। যারা জীবিকা হারিয়েছে তাদের ক্ষতিপূরণ, যারা জীবিকা হারিয়ে ফেলেছে তাদের কিন্তু এখন ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, শুধু কৃষির ক্ষতির পরিমাণটি দেখলেই বোঝা সম্ভব সেই ক্ষতিপূরণের ব্যবস্থা কত কঠিন। তো শুধুমাত্র কৃষিতেই এত ক্ষতি হয়েছে, যেটার পরিমাণ দেখলে বোঝা সম্ভব সেই ক্ষতিপূরণের ব্যবস্থাটা আবার থেকে ঠিক করা কতটা কঠিন। তার উপর ধ্বংস হওয়া পরিকাঠামো ফের আবার থেকে গড়ে তুলতে হবে টোটাল পরিকাঠামোটা। যেখানে যেখানে কৃষিতে কিছু উন্নতি করা হয়েছিল ইভেন সেখানেও কিন্তু সব ধ্বংস হয়ে গেল। এবং একই সঙ্গে স্মরণে রাখতে হবে 2 মাস ব্যাপী লকডাউন রাজ্যের অর্থনীতিকে, মানুষের আর্থিক সামর্থ্যকে দুর্বল করে ফেলেছে।
ফেলেছে, ফলে এখন পশ্চিমবঙ্গে অর্থ সাহায্য প্রয়োজন ওভারঅল। যত বেশি পাওয়া যায়, যত দ্রুত পাওয়া যায় ততই ভালো। তার শেষ টেলিভিশন বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 2001 সালের ভূমিকম্প বিধ্বস্ত গুজরাটকে কিভাবে কার্যত নতুন করে গড়িতে হয়েছিল। অতএব এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ঠিক কী চাই এটা প্রধানমন্ত্রী কিন্তু জানার কথা, তাই না? কারণ এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন এটা ফেস করেছিলেন। তখন কি হয়েছিল? তখন সুনামি এসেছিল গুজরাটে, তাই না? তো রাজনৈতিক বিপদ ভুলিয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনও ভুলে এখন সর্বশক্তিতে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ানো কিন্তু একমাত্র কর্তব্য হওয়া উচিত দেশের প্রধানমন্ত্রীর। নবীন পটনায়ক যেমন দাঁড়িয়েছেন আমাদের রাজ্যের পাশে, তার রাজ্য বারংবার প্রাকৃতিক রোষের শিকার হয় এবং তারা এই জিনিসের পক্ষে সব থেকে বেশি হ্যাবিচুয়েটেড। ফলে তিনি জানেন এই বিপর্যয়ের বাইরের সাহায্যে কতখানি গুরুত্ব। আর তার 500 উদ্ধার কর্মীকে পশ্চিমবঙ্গে প্রেরণ এবং অন্যান্য সাহায্যের প্রতিশ্রুতির কথা পশ্চিমবঙ্গে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তিনি কিন্তু 500 উদ্ধার কর্মীকে পশ্চিমবঙ্গে প্রেরণ করেছেন এবং অন্যান্য সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন। এবং ভারতের অন্য রাজ্যগুলি যাতে পশ্চিমবঙ্গের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার উদ্যোগ করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে কিন্তু নিতে হবে, তাই না? তার দায়িত্ব কিন্তু কেন্দ্র সরকারকেই নিতে হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ঝড়ের খবরকে যতখানি গুরুত্ব দিয়েছে তাতে বোঝা যায় বিদেশে এই বিষয়ে সচেতনতা কিন্তু যথেষ্টই রয়েছে। আর পশ্চিমবঙ্গের পক্ষে সেই আন্তর্জাতিক সাহায্য পাওয়া সম্ভব, তার ব্যবস্থা করাও কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্তব্য। তাহলে সবাই আন্তর্জাতিক লেভেলে আমাদের ঝড় নিয়ে পশ্চিমবঙ্গের এরকম ক্ষয়ক্ষতি নিয়ে কথা হচ্ছে, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সাহায্য কিন্তু পেতেই পারে, কিন্তু কেন্দ্রীয় সরকারের এক্ষেত্রে কিন্তু সহযোগিতা দরকার পড়তে পারে এই সাহায্য পাওয়ার ক্ষেত্রে। আর তারা দুটি কথা স্মরণে রাখতে পারেন। এক, পশ্চিমবঙ্গের পুনর্গঠন যদি এই রাজ্যের স্বার্থেই নয় গোটা দেশের স্বার্থে প্রয়োজন, তাই না? পশ্চিমবঙ্গের পুনর্গঠন শুধু এই রাজ্যের স্বার্থেই নয় গোটা দেশের স্বার্থে প্রয়োজন। ফলে তার জন্য সর্বভারতীয় স্তরেই কিন্তু উদ্যোগ জরুরি। শুধুমাত্র আমরা রাজ্য স্তরে উদ্যোগ নিলে হবে না, আমাদের একটা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স কিন্তু স্ট্রংলি এখন দরকার। এবং দুই, এই বিপর্যয় যদি তাহাদের রাজনৈতিক সংকীর্ণতা বাইরে না আনতে পারে ইতিহাস তাদের ক্ষমা করবে না। এই দুর্যোগের সময় যদি কেউ রাজনীতি করে তাহলে কিন্তু ইতিহাস তাদের কোনোদিনই ক্ষমা করতে পারবে না। এটা বলে লেখক এই আর্টিকেল শেষ করছেন। ঋণ সমস্যার সমাধান হলো না। এবার আমরা একটা ইকোনমি থেকে আর্টিকেল দেখে নেব, ঠিক আছে? এবং এটাই আমাদের আজকে না, আরেকটা আর্টিকেল রয়েছে আমপানের, ছোট আর্টিকেল। তো আর দুটো আর্টিকেল রয়েছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব টাইম লাগবে না। তো দেখো, ঋণ সমস্যার সমাধান হলো না। সারা পৃথিবীর মতো আমাদের দেশে অধিকাংশ ব্যবসায় চলে ব্যাংক থেকে প্রাপ্ত ঋণের উপর ভিত্তি করে, তাই না? তো এই ঋণ ভিত্তিক অর্থায়নের প্রক্রিয়া ব্যবসায়ীদের ঋণের একটা নির্দিষ্ট অংশ নিয়মিত সুদ সমেত পরিশোধ করে চলতেই হয়। যদি সেই নিয়ম ছেদ পড়ে ঋণের উপর সুদের অঙ্কটা বাড়তে বাড়তে লাফিয়ে যদি বাড়তে থাকে, যার পুরোটাই পরবর্তীকালে পরিশোধ করা বাধ্যতামূলক, কোনো ব্যবসায়ী যদি তা না করতে পারেন তাহলে তাকে ডিফল্টার বা ঋণ খেলাপি বলে চিহ্নিত করা হয়। তো যে ব্যবসায়ীরা ঋণ নেয় তাদের সুদটা বাড়তে থাকে, এবার তারপরে যদি কোনো ব্যবসায়ী সেই ঋণটা যদি শোধই না করতে পারেন তাহলে তাকে কি বলা হয়? ডিফল্টার বা ঋণ খেলাপি বলা হয়। এই দীর্ঘ লকডাউনের জন্য আমাদের দেশে বহু ব্যবসায়ী, বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ী, যেটাকে এমএসএমই এন্টারপ্রাইজ বলা হয়, এরকম বাধ্য হয়ে কয়েক মাসের মধ্যে ঋণ খেলাপের পথে হাঁটবেন এমন কিন্তু আশঙ্কা তীব্র হচ্ছিলই, তাই না? কারণ এই সময় তাদের পুরোটাই প্রোডাকশন, পুরোটাই কাজকর্ম বন্ধ। তো এই রকম সময় এই যে ছোট মাঝারি মাপের যে ব্যবসায়ী, সেই জিনিস যারা লোন নিয়েছিল তারা কিন্তু আর লোন শোধ করতে পারছে না, পরে তারা কিন্তু ডিফল্টার হবেই, তারা কিন্তু ঋণ খেলাপি হবে, এরকম কিন্তু আশঙ্কা তীব্র হচ্ছিল। এবং তার কারণ লকডাউনের দরুন দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকার ফলে তারা নিয়মিত ঋণের কিস্তি এবং সুদ পরিশোধ করতে পারছে না। কারণ আমরা জানি কিস্তির সাথেই সুদ দুটোই একসাথে পরিশোধ করে ইনস্টলমেন্টে। আর সরকারি তথ্য অনুযায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে, যেটাকে ইএমআই বলে, সরকারি তথ্য অনুযায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা ব্যবসা করছে তাদের মধ্যে প্রায় 44% তাদের মধ্যে প্রায় 44% মার্চ মাসে সুদ পরিশোধ করতে কিন্তু পারেননি, তাই না? তো ব্যাংকে ঋণ নিয়ে যারা ব্যবসা করেছেন তাদের মধ্যে কিন্তু 44%ই মার্চ মাসে কিন্তু সুদ পরিশোধ করতে পারেননি। আর এই ঋণ জমতে জমতে যখন কয়েক মাসের মধ্যে ঋণের পাহাড়ে পরিণত হবে তখন এদের কিন্তু ঋণ খেলাপি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক আছে? তো এই যে ঋণ জমতে জমতে যখন কয়েক মাসের মধ্যে ঋণের পাহাড় পরিণত হবে তখন কিন্তু এরা ডিফল্টার হবেই, তাদের কিন্তু ঋণ খেলাপি হওয়া ছাড়া আর কোনো উপায় তখন থাকবে না। কেন্দ্রীয় সরকারের কোভিড-19 প্যাকেজে
এমএসএই ক্ষেত্রকে যে গুরুত্ব দেওয়া হয়েছে অনুমান তার পিছনে আছে এই আশঙ্কা। এবং এই যে কোভিড-19 প্যাকেজ, যেটা 20 লাখ করোড়ের প্যাকেজ দেওয়া হয়েছে, সেখানে তো বেশিরভাগ ঋণের কথাই বলা হয়েছে যে এইরকম ক্ষেত্রকে ঋণ দেওয়া হোক, বেশিরভাগ ঋণ দেওয়া হোক, সেভাবেই কিন্তু অর্থনীতির চাকা ঘোরানো হোক। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই যে অনুমানটা যে তারা ঋণ খেলাপি হবে, তারা ডিফল্টার হবে, তারা যে শোধ করতে পারবে না, সেটারই আশঙ্কা কিন্তু বেশি। আর এটা ঠিকই যে ব্যবসায়ীদের ঋণ খেলাপি হওয়াটা অস্বাভাবিক কোনো ঘটনা নাই, তবে যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে ব্যবসায়ীর একই সঙ্গে ঋণ খেলাপি হয়ে পড়াটা। তো এর আগেও কিন্তু ঋণ খেলাপি হতো, ব্যবসায়ীরা অনেকেই হতো, কিন্তু একসঙ্গে কিন্তু অনেকজনের ঋণ খেলাপি হয়ে যাওয়ার সম্ভাবনাটা এই সময় সব থেকে বেশি। কারণ এই সময় কারোই ইনকাম হবে না, বেশিরভাগই সবারই ঝাঁপ বন্ধ। তো সেক্ষেত্রে একসাথে অনেকজন কিন্তু এরকম ঋণ খেলাপি হতে পারে। এই ঘটনা ঘটার সম্ভাবনা উল্লেখযোগ্য রকমের বেশি এই দীর্ঘ লকডাউনের পরবর্তীকালে। সাধারণ সময় কিছু ব্যবসায়ী ঋণ খেলাপ করলেও বাকিরা কিন্তু ঠিক সময় নিয়ম মাফিক তাদের ঋণ পরিশোধ করে চলেন, যার ফলে ঋণ খেলাপিদের জন্য ব্যাঙ্কগুলির যে আর্থিক ক্ষতি হয় সেটা পূরণ হয়ে যায় অন্য ব্যবসায়ীদের ঋণ পরিশোধ করার ফলে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে বহু ব্যবসা একসঙ্গে ঋণ খেলাপি হয়ে উঠতে পারে বলে সেই ক্ষয়পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাই না? এখন সবাই একসাথে হয়ে গেলে সেই ব্যাংকে যদি ক্ষয়ক্ষতি হবে সেটা কিন্তু পুষিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? সেটার ক্ষতিপূরণ করা যাবে না। এর ফলে ভারতের গোটা ব্যাংকিং ব্যবস্থা, যা এমনিতেই অনুৎপাদক সম্পদের সমস্যায় জর্জরিত, যেটাকে আমরা নন পারফর্মিং অ্যাসেটস বা এনপিএ বলি, তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠতে পারে। ব্যাংকগুলো হয়তো ঋণ দিতে অসম্মত হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই। আর এমএসএমইগুলোকে চাঙ্গা করার জন্য যে আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করা হয়েছে, তাতে কি এই ধরনের বিপর্যয় এড়ানো যাবে? বলা হয়েছে যে এমএসএমই ব্যাংকে বকেয়া ঋণের পরিমাণ 25 কোটি টাকা বা তার কম, তাদের 3 লক্ষ কোটি টাকার নতুন ঋণ দেবে কিন্তু সরকার। এছাড়াও ঘোষিত হয়েছে 20,000 কোটি টাকার সাবঅর্ডিনেট ঋণ। ব্যাংকে যাদের ঋণ অনাদায়ী আছে তারাও এই ঋণের সুবিধা পাবেন। এই ঋণগুলোর জন্য সরকার 100% গ্যারান্টি কভার দেবে বলে জানানো হয়েছে। গ্যারেন্টি কভার মানে যদি কেউ ঋণ পরিশোধ না করতে পারে তাহলে ব্যাঙ্কগুলোকে টাকা দিয়ে দেবে সরকার। অর্থাৎ ঋণ নিয়ে যদি কেউ এমএসএমই পরিশোধ করতে না পারে, তবে তার হয়ে সরকার ব্যাংকে সেই টাকা শোধ করে দেবে। আর ধরা যাক একটি এমএসএমই এই নীতির সুযোগ নিয়ে ঋণ নিয়ে একটা অংশ দিয়ে বাকি তার ব্যাংকে তার আগে যা বকেয়া ঋণ ছিল তা পুরোপুরি আংশিকভাবে মিটিয়ে দিল, আর বাকি টাকা সংস্থার অংশীদারির মধ্যে ভাগ বাটোয়ারা করে ব্যবসা ঝাঁপি বন্ধ করে দিল। তাহলে কি হলো? এটা পুরো অনুৎপাদক হয়ে গেল। এটা আর না শোধ হলো, না ব্যবসা বাড়লো, না ঋণ তারা আর পরবর্তীকালে শোধ করবে। তাহলে এটা এরকম একটা ঋণ খেলাপি যদি হয়, তাহলে পুরো ব্যবস্থাই খারাপ হয়ে যাবে। একদিকে না যেই কাজের জন্য ঋণ দেওয়া হচ্ছে সেটাও হলো না, সেটা ইমপ্লিমেন্ট করা গেল না, আর একটা হচ্ছে তোমাদের যে এরা হচ্ছে নিজেরা টাকা বন্টন করার ফলে কনজামশনও বাড়লো না। আর আজকের এই অনিশ্চয়তার পরিস্থিতিতে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া মুশকিল। এর ফলে এই সংস্থাটি, এবং এরকম হতেই পারে, এইরকম একটা সমস্যার সময় কেউ ব্যবসা করার রিস্ক নেবে না যে আবার থেকে ঋণ নিয়ে আবার ব্যবসা করি, আবার লস হবে। তো তারা এইরকম কাজ করতেই পারে। এর ফলে এই সংস্থাটি নতুন ঋণ পেয়েছিল তার পুরোটাই ব্যাংকের কাছে কিন্তু অনাদায়ী হয়ে গেল। সেই ঋণের বোঝা ঘোষণা অনুযায়ী সরকারকেই কিন্তু বহন করতে হবে, তাই না? ফাইনালি আর এমএসএমইগুলো যদি ইচ্ছাকৃত ঋণ খেলাপের পথে নাও হাঁটে, সরকারের ঘাড়ে কিন্তু বহু ঋণের দায় চাপতে পারে। কোভিড-19 প্রকোপ বৃদ্ধি পাওয়ার জন্য যদি ফের লকডাউন ঘোষিত হয়, এখন তো 4th দফা লকডাউন চলছে আমাদের, ভবিষ্যতে যদি ফের দীর্ঘদিনের জন্য ব্যবসা বন্ধ রাখতে হয়, তাহলে এমএসএমইগুলোর পক্ষে নতুন ঋণ পরিশোধ করাই কিন্তু দুঃসাধ্য হয়ে যাবে, তাই না? যদি লকডাউনই না ওঠে, ঠিকমতো সব কাজকর্ম না শুরু হয়, ব্যবসা না শুরু হয়, আবার থেকে তাদের লস হয়, তাহলে তারা ঋণ খেলাপি হবেই। আচ্ছা, যদি ধরিও নিই, যদি ধরেও নিই যে ঘোষণা মাফিক সরকার কোনোভাবে এই খেলাপি ঋণের বোঝা বহন করতে সক্ষম হলো, ব্যাংকগুলি এবারের মতো তাদের পুরনো ও নতুন ঋণের অনাদায়ী অংশটুকু সরকারের কাছ থেকে পেয়ে গেল, ব্যাংকগুলি কি অদূর ভবিষ্যতে অন্যান্য ব্যবসায়ীদের যাদের ব্যবসা করার জন্য সত্যি ঋণের প্রয়োজন আবার নতুন ঋণ দিতে চাবে? যদি না চায়, তাহলে কিন্তু এই বিপুল ত্রাণ ঘোষণায় ঋণের মূল সমস্যার কিন্তু সমাধান হবে না। আর এভাবে যদি এরকম মিসম্যানেজমেন্ট হয়, কেউ যদি ঋণ খেলাপি এতজন হয়ে যায়, পরবর্তীকালে কিন্তু আবার কি নতুন ঋণ দিতে চাইবে ব্যাংক আদৌ? তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যারই সমাধান হবে না, এরকম লেখক বলছেন। আর তাহলে এই মুহূর্তে কি করণীয়? চাই অত্যন্ত দক্ষ ও সুচিন্তিত পরিকল্পনা। তিনি বলছেন একটা খুবই দক্ষ ও সুচিন্তিত পরিকল্পনা বলছেন, এবং একটা পরিকল্পনার কথা তিনি এখানে বলেওছেন। যেমন ধরা যাক, সরকার আগামী কয়েক বছরের জন্য সম্পূর্ণ নতুন একটি স্বাধীন অর্থনৈতিক প্রতিষ্ঠান স্থাপন করতে পারে, মানে ব্যাংক ছাড়া অন্যান্য কোনো
আর্থিক প্রতিষ্ঠান বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যেটা অলরেডি ছিল সেটাকে আবার থেকে পুনর্গঠন করতে পারে, যা কেবল কোভিড-19 ফলে ঋণ খেলাপি বা অন্যান্য যে সমস্ত অর্থনৈতিক সংকট তার মোকাবিলা করার জন্যই কাজ করবে। কোভিড-19 ফলে সৃষ্টি হওয়া আর্থিক সংকটের চরিত্র আর 5টা আর্থিক সংকটের মতো কিন্তু নয়। তাই এর মোকাবিলা করার জন্য বর্তমান অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি যাদের আরও নানা রকম কাজ থাকে বদলে এই রকম একটি প্রতিষ্ঠানকে ব্যবহার করাটাই সরকারের পক্ষে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং এই যে আর্থিক প্রতিষ্ঠান আলাদাভাবে তৈরি হবে, তারা এই সময় যারা লকডাউনের সময় যাদেরকে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, শুধুমাত্র তাদের সমস্যা নিয়েই ডিল করবে, অন্যান্য কাজকর্ম করবে না। ফলে এদের কিন্তু প্রোডাক্টিভিটি ভালো হবে। এদের পরবর্তীকালে যখন ঋণও নিতে হয়, ঠিক আছে, সেটা ঋণ শোধও করতে হয়, সেগুলোর কাজ তারা ভালো দেখতে পাবে। যেখানে এরকম বলা হয়েছে এই প্রতিষ্ঠানটি রিজার্ভ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব্যাঙ্কগুলিকে দেওয়ার ব্যবস্থা তো করবেই, তাছাড়াও এর কাজ হবে অর্থনীতিকে চাকা ঘুরতে শুরু করলে বিভিন্ন পন্থায় গ্রহীতাদের কাছ থেকে ঋণ আদায়ের সুষ্ঠু ব্যবস্থা করা বা ঋণ পুনর্গঠন করা। যেটা আগে বলা হচ্ছিল যে বেশিরভাগ ঋণ কী হয়ে যাবে, ডিফল্ট করে যাবে, ঋণ খেলাপি হয়ে যাবে, কিন্তু এরা এনশিওর করবে যাতে কেউ ঋণ খেলাপি না হতে পারে। আর আমাদের বিশ্বাস সরকারের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ সম্ভাব্য বিপুল ঋণ খেলাপির ফলে ব্যাংকগুলির অবস্থা সংকটজনক হয়ে ওঠাকে ঠেকাতে পারবে। তখন এই প্রতিষ্ঠানই সরকারকে বাঁচাতে পারবে এবং ঠেকাতে পারবে এই ব্যাংকগুলোর অবস্থা যাতে সংকটজনক না হয়। একই সঙ্গে এই সংকটের সময় অর্থনীতির ভিত্তিকে মজবুত করতেও কিন্তু সাহায্য করবে এবং অর্থনীতির ভিতও মজবুত হবে। যদি টাকার আমাদের রিসোর্সেস, আমাদের যদি মানি রিসোর্সেস এগুলো যদি সুস্থ যদি ম্যানেজমেন্ট হয়, তাহলেই আমাদের অর্থনীতি মজবুত হবে, তাই না, ভিত্তি মজবুত হবে। আচ্ছা, আমপান আতঙ্ক উস্কে প্রবল ঝড় সেই বুধবারেই মৃত 2। তো আমপানের মতোই এরকম একটা প্রবল কালবৈশাখী ঝড় আমরা দেখতে পারলাম, বুধবারেই সেই ঝড়টা হয়েছিল এবং কম বেশি পুরো পশ্চিমবঙ্গের উপর মোটামুটি একটা এফেক্ট পড়েছে, তাই না। তো 2 জন আরও মারা গেছে এবং আরও মানে ঝড়ের গতিবেগও খুব কম ছিল না, অনেকটাই ছিল, 96 মানে 100 কিলোমিটার মতো বেগ ছিল, মানে অনেক বেশি। তো ঝড়ে আবার গাছ ভেঙে পড়ে আটকে গিয়েছে রাস্তা বুধবার শরৎ বসু রোডে। এই ছবিটা দেওয়া হয়নি। প্রকৃতির মার থেকে রাজ্যের আর রেহাই নেই। ঠিক 1 সপ্তাহ আগে আমপানের হামলায় কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 133 কিলোমিটার, ঠিক আছে, যেটা ক্যাটাগরি 2 সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলে উল্লেখ করা হয়েছে। আর বুধবারে কালবৈশাখী তাকে ছুঁতে না পারলেও হাওয়া অফিস জানিয়েছে এদিনের ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল 96 কিলোমিটার। তার মানে এটাও ক্যাটাগরি 3 এর মানে একটা সুপার সাইক্লোনের মতোই হয়ে গিয়েছিল, তাই না, এই কালবৈশাখী ঝড়টা। আর সাম্প্রতিক অতীতে এমন প্রবল কালবৈশাখী কিন্তু দেখা যায়নি। ঝড় কবলিত ও বনবাসী এলাকার মানুষ ফের বিপদে পড়েছেন এবং কলকাতার আবার গাছ ও বাতিস্তম্ভ কিন্তু ভেঙে পড়েছে। তাহলে এটাকে কিন্তু তোমরা ওই প্রথমের আর্টিকেলের সাথে অ্যাড করে নিতে পারো যে ভারতে এতগুলো দুর্যোগের কথা বললাম, তার সাথে এই কালবৈশাখীর দুর্যোগও কম নয়, যেহেতু এর ফলে অনেক গাছ, অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুতের তারও ছিঁড়ে গেছে, ইভেন কি হয়েছে 2 জন মানুষ মারা গেছে। হুগলির আরামবাগে গাছ পড়ে এদিন কার মৃত্যু হয়েছে, এখানে লালমোহন রায়গুপ্তর মৃত্যু হয়েছে, 2 জন আহত হয়েছে, দুর্গাপুরে একজনের মৃত্যু হয়েছে, ঠিক আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, বিহার থেকে উত্তর পূর্ব ভারতে একটা নিম্নচাপ অক্ষরেখা ছিল। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই যে বিহার থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা ছিল, সেটি দক্ষিণবঙ্গের দিকে সরে এসছে এবং অক্ষরেখার টানে জলীয় বাষ্প ঢুকছে এবং বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করেছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানেন এদিন গাঙ্গেয় বঙ্গের উপরে সার দিয়ে মেঘপুঞ্জ তৈরি হয়ে গিয়েছিল এবং তিনি বলেন আগামী কয়েকদিন এমন পরিস্থিতি চলতেই পারে। রাতে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ঝড়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। লালবাজার জানিয়েছে এই দিন ঝড়ে কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ, শরৎ বসু রোড, লেক রোডের সংযোগস্থল বেলেঘাটা মেন রোড, চাউলপট্টি রোড, নারকেলভাঙা রোড, এই রোডগুলোতে ফের গাছ ভেঙেছে এবং কাশীপুর রোড, চিতপুর লকেট, উড়ালপুলের সংযোগস্থলে বাতিস্তম্ভ ভেঙে পড়েছে। বাসন্তী হাইওয়েতেও গাছ পড়েছে। উত্তর 24 পরগনায় বাগদায় ঝড় হয় প্রায় 40 মিনিট। তো এই ছিল কালবৈশাখীর হাল হকিকত আমাদের রাজ্যে যেটা বুধবারে এসেছিল সেটা নিয়ে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই ছিল। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।